পড়ুয়া থেকে আমি রিনা। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই সবাই ভালো থাকবেন। একটা কথা না বলে শেয়ার না করি আজকে পারছি না আজকের দিনের জন্য। আমরা ক্রমশ দেখতে পাচ্ছি বাংলা ক্যালেন্ডার যেন এখন দৌড়ানির দশা হয়ে গেছে। আমার মনে পড়ে আরও অনেক ছোটোবেলার কথা, তখনও লোডশেডিং হয় ভরপুর। স্মার্টফোন তো দূরস্থ, মোবাইলও আসেনি, ল্যান্ডফোনও বিরলই, খবরের কাগজও তখন রঙিন হয়নি, শুধু সাদা কালোতে নববর্ষের শুভেচ্ছা। আর আমরা দেখতে পেতাম যে পঙ্কজ সাহা দূরদর্শনে বৈঠক শুরু করেছেন। তখন কিন্তু মনে হতো যে পয়লা বৈশাখ যেন আমাদের নিজস্ব। ভ্যালেন্টাইন্স ডে, 1 জানুয়ারি এসব তখনও শুরু হয়নি। দুপুরবেলা ভালো মন্দ খাওয়া, সাধ্যমতো কিছু না কিছু নতুন কিছু পড়া। মা ওষুধ খেতে দিতেন না সেদিন, সারা বছর যদি ওষুধ খেতে হয়। আর কাকুর সেদিন সব ছোটোদের একটা করে কয়েন দিতেন কাকু। সেই কয়েনটার সঙ্গে আমি আজকের কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবো না, সে যত কিছু দামি হোক। তারপরে আসল মজা তো হতো সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে, যখন মায়ের হাত ধরে আমরা চেনা দোকানে বাজারে যেতাম এবং কিছু ধার কর্জ থাকলে মা মিটিয়েও দিতেন। আর দোকানদার হাসি মুখে মিষ্টির বাক্স আর রোল করা একটা ক্যালেন্ডার দিতেন। আর এটা মনে আছে যে তখন সবকটা যতগুলো মিষ্টির বাক্স বাড়িতে তো বয়ে আনতাম মজা করে। প্রত্যেকটা মিষ্টির বাক্স 3টে জিনিস কিন্তু কমন থাকতোই, একটা দরবেশ, একটা নিমকি আর একটা গজা। বাড়িতে এনে সবাই ভাগযোগ করে খাওয়া। সারামুখী নিমকির গুঁড়ো, জামা কাপড়ে ফ্রকে নিমকির গুঁড়ো ঝেড়ে আবার আমরা রেডিওতে শুনতে পেতাম পয়লা বৈশাখে সোহে বৈশাখে সোহে এসো। খুব মনে পড়লো আজকে এই কথাগুলো না বলেই পারলাম না। এখন তো কত কিছু আমরা করছি, কত কিছু, তবুও আমরা মনে হয় যতদিন ধরাধামে থাকবো, আমার মনে হয় মনের স্মৃতি কোথায় কোনো দিনে এতটুকু তার স্মৃতি মনে হচ্ছে ম্লান হবে বলে আমার অন্তত বিশ্বাস দেয়। ঠিক আছে, সবাইকে আরেকবার নববর্ষের শুভেচ্ছা। আমি গল্পতে যাচ্ছি। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যর লেখা। আমি ওনার অনেক গল্প পড়েছি, এবারও পরপর ইচ্ছে আছে অনেকগুলো গল্প ওনার পড়ার। গল্পটির নাম প্রতিমা দর্শন। ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুরবেলা। কলিং বেলে তীক্ষ্ণ চিৎকারে তন্দ্রার দফা রফা। এই অসময়ে কে এলো রে বাবা? সুরভি তো রুটি টুটি করতে আসে সেই 5টা নাগাদ, এখন তো সবে 3:15। ঝিমঝিম চোখে দরজা খুলেছি। কোলাপসিবল গেটের ওপারে এক মহিলা, বয়স্কাল, প্রায় বৃদ্ধাই বলা যায়, বছর 60 তো হবেই। রোগাসোগা ছোটোখাটো চেহারা, পরনে তাঁতের শাড়ি, চোখে গোলাপি সেলুলয়েড ফ্রেমের চশমা, সিঁথিতে ডগডগে সিঁদুর। সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁধে। বেচতে এসেছে কিছু, নাকি সাহায্য প্রার্থী? স্বামীর অসুখ কিংবা মেয়ের বিয়ে? বেজার গলায় জিজ্ঞাসা করলাম, কি চাই? হাত জোর করে নমস্কার করল মহিলা। আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী, আমাকে মিতালিদি পাঠিয়েছে। কি ব্যাপারে বলুন তো? আপনি নাকি ম্যাসাজ করার জন্য লোক খুঁজছেন? ও হ্যাঁ, মিতালিকে তো বলেছিলাম বটে। হিস্টেরেক্টমির পর থেকে শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে। উপসর্গ দেখা দিয়েছে নানান রকমের, হাত পা ব্যথা, জয়েন্ট পেন, কোমরে যন্ত্রণা। তাই একটা ম্যাসিওরের সন্ধানে ছিলাম। নিয়মিত ম্যাসাজ করলে যদি একটু আরাম হয়।
মিতালি বেছে বেছে বুড়িটাকেই পাঠালো। গুরু পুচকে বললাম, কে করবে ম্যাসাজ? আপনি? হ্যাঁ দিদি, আমি তো এই কাজই করি। পারবেন? দেখুন না করিয়ে, আমার হাতের খুব সুনাম আছে। একবার যারা করেছে তারা আর আমায় ছাড়তে চায় না। তেমন একটা প্রতীতি জন্মালো না, তবে মিতালি পাঠিয়েছে, ফেরানো তো যায় না। ভদ্রতা করে গেট খুলে দিলাম, বললাম আসো। বেশ সপ্রতিভ ভঙ্গিতেই ভেতরে ঢুকলো মহিলা। সোফায় নয়, বেটে টুলটায় বসেছে। পেশাদারি স্বরে জিজ্ঞাসা করলো, কি দিয়ে করবেন? পাউডার না তেল? ম্যাসাজের আমি কী বা বুঝি। বললাম, কোনটা দিয়ে করলে ভালো হয় সেটা আপনার ওপরে। যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট, কিন্তু ব্যথা বেদনা থাকলে তেলের উপকার বেশি। তেলটা শরীরের ভিতরে চলে যায় তো, চামড়াও মোলায়েম থাকে। তাহলে তেলই করুন। কোমরটা আমায় খুব ভোগাচ্ছে। শুধু কোমর করাবেন? না না, গোটা বডি। কোমর ছাড়া আর কোথায় কোথায় ব্যথা আছে? গাঁটে গাঁটে, সর্বাঙ্গে। দেহে তো দেখছি চর্বিও জমিয়েছেন বেশ। চশমার ফাঁক দিয়ে একটুক্ষণ আমায় নিরীক্ষণ করলো প্রতিমা। প্রশ্ন করলো, অস্টিওআর্থ্রাইটিস আছে? স্পন্ডেলাইটিস? মজা লাগলো, ভুলভাল উচ্চারণ করলেও অসুখগুলির নাম জানে তো। পাল্টা প্রশ্ন করলাম, কদিন ধরে করছেন এইসব ম্যাসাজ ট্যাসাজ? তা দিদি, হলো গিয়ে প্রায় 15-16 বছর। ব্যাগটাকে কাঁধ থেকে কোলে নিল প্রতিমা। ডাক্তার অনিল শিকদারের নাম শুনেছেন? পণ্ডিতিয়ায়, যার ফিজিওথেরাপি চেম্বার ছিল, উনিই আমার সমস্তে শিখিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ দিদি। ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা। এই দেখুন, ইনি আমার গুরু, আমার ভগবান। এর দয়াতেই আপনাদের উপকারে লাগতে পারছি। পাসপোর্ট সাইজের ফটোখানা হাতে নিয়ে দেখছিলাম। টাক মাথা, গোলগাল মুখ, এক মধ্যবয়সীর ছবি, গলায় টাই। পুরনো ফটোগ্রাফ তেল টেল মেখে আরও যেন হলদেটে মেরে গেছে। ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা। যথাস্থানে রেখে দিয়ে বলল, তিনি তো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সত্যিই দেবতা। যতদিন স্যার বেঁচে ছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে। কারুর কাছ থেকে 100 নিতাম, কারুর কাছ থেকে 200। কেউ দিতে প্রতিবাদ করতো না। তা বিধাতা ঠাকুর তো ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না, তাই হয়তো কাছে টেনে নিলেন। দিব্যি সুস্থ মানুষ চেম্বার থেকে বাড়ি গেল, তারই কিনা রাত্রিরে সেরিবাল। ডাক্তারকে ফোন করার সুযোগ দেয়নি, সঙ্গে সঙ্গে শেষ। কি বলবো দিদি, সে কথা ভাবলে আমার সর্বনাশ। এখন গুরু কীর্তন চলবে নাকি? থামালাম তাড়াতাড়ি। বললাম, চলুন শুরু করা যাক। হ্যাঁ চলুন।
আপনার তেল আছে তো? আছে। আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা। ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবনন্তপুরম গিয়েছিল বুলটু। সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্য মালিশের। সিলটা পর্যন্ত খোলা হয়নি। বোতলটা বের করে দিলাম প্রতিমাকে। উৎকট গন্ধ, তবে শোকার ধরন দেখে মনে হলো বেশ পছন্দই হয়েছে প্রতিমার। আমাকে শুতে বলে ভ্যানিটি ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিটচিটে নাইলনের শাড়ি বার করলো একখানা। তাঁত শাড়ি খুলে সযত্নে পাট করে পরে নিল নাইলন শাড়ি। শুরু হলো কাজ। না, মহিলা মালিশটা ভালোই জানে। অনর্থক চাপ দিচ্ছে না, দলাই মলাই করছে না। স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে ধরে চমৎকার টান দিচ্ছে। নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে ঘণ্টা খানেকের মধ্যে সত্যি ঝরঝরে হয়ে গেল শরীর। ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়েই মালিশ করাবো নিয়মিত, সপ্তাহে অন্তত 3 দিন। মাসখানেকের মধ্যে হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশে। গা কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দিব্যি ঝরঝরে লাগছে সারাদিন। পেটে হাত বুলিয়ে মনে হয় মেদও যেন ঝরেছে খানিকটা। ফ্ল্যাট বাড়ির 1 তলা 3 তলা করতে এখন আর অসুবিধা হয় না তেমন, হাঁপাই না আগের মতন। প্রতিমা আমায় কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, সেগুলোও করছি রোজ। প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা, বড্ড বেশি কথা বলে প্রতিমা। বকে বকে কানের পোকা বের করে দেয়। একদিকে আঙুল চলছে, অন্যদিকে মুখ। বুঝলে দিদি, গোবিন্দের বাপের খুব বড় কারবার ছিল রূপকাঠির। কারখানা তত বড় নয়, তবে লোক খাটত। চন্দন, মোগরা, গোলাপ, কত গন্ধের ধূপ যে বানাতো গোবিন্দের বাপ। শহরে বেচতো না, বলতো শহরের জন্য তো বড় বড় কোম্পানি আছে। আমি সুবাস বিলোবো গায়ে গঞ্জে, তা সে ধূপ চলতেও বটে। বললে তুমি বিশ্বাস করবে না গো দিদি, ঘোষ ঘোষ মাল উঠে যেত। মহাজন এসে হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকতো দোরগোড়ায়। তখন আমার গায়ে গয়না উঠেছে, দামি দামি শাড়ি হয়েছে। সারা অঙ্গে মালিশের সুখ নিতে নিতে আমি হয়তো একটা বেফাঁস প্রশ্ন করে বসলাম, তা সে ব্যবসা হাল খারাপ হলো কেন? ব্যাস, সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে প্রতিমা। কপাল গো দিদি, কপাল। যে মহাজন দিয়ে পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী, তারাই ঠকাতে শুরু করে দিল ভালো মানুষটাকে। মাল নিয়ে টাকা দেয় না, পয়সা দেয় না, শুধু ঘোরায়। সেও সাদা মনের মানুষ, গিয়ে জোড়াজুড়ি করতেই পারে না। দেখতে দেখতে তরণী ডুবল। মরার উপরে খাড়ার ঘা দিল এক কর্মচারী। গোবিন্দর বাপ তাকে ছেলের মতো দেখত, সেই কিনা পেটি পেটি মাল চুরি করে হাওয়া।
মানুষটার মনের অবস্থা যে তখন কি! শোকে তাপে রোগে পড়ে গেল। 6 মাস বিছানায় শয্যাশায়ী। এদিকে ঘরে তখন আমার 3 কচি ছেলে। গোবিন্দর তখনও গোফের রেখা ওঠেনি। তাদের মুখে অন্ন জোগাতে আমাকেই তখন নামতে হলো আয়ার কাজে। পেট কি লজ্জা ঘৃণা মানবে বলো দিদি? অর্থোপেডিক হসপিটালে চাকরি নিলাম, দিনের পর দিন নাইট ডিউটি। বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতে গুমুদ ঘাটছি, তাদের সেবা করছি। ঘরে ফিরলে গোবিন্দর বাপ তো হাউমাউ কান্না জুড়ত। তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পারি না মণি। হ্যাঁ গো দিদি, সে আমায় মণি বলেই ডাকে। আমার ডাক নাম তো বুচি, ও নাম তার পছন্দ না। তা আমি তখন বলেছি, মন খারাপ করো না গো, জীবনে তো জোয়ার ভাটা আছেই। জোয়ারে টাকা এসেছিল, ভাটির টানে চলে গেছে, কিন্তু তোলার মাটিটুকু তো আছে। আর তোমার সেই মাটি তো আমি নয় কি? আত্মীয় বন্ধুরা পাশে নেই বলেও দুঃখ করো না গো। জানালা খোলা পেলে সুখের পাখিরা সব উড়ে যায়। ঠিক বলিনি বলো দিদি? আমার মতামতের অবশ্য ধারে না প্রতিমা ঠাকুরন। মালাই চাকিতে কায়দা করে হাত ঘোরাতে ঘোরাতে বলে চলে, গোবিন্দর বাপের ধাতটা কিন্তু একদমই আলাদা গো দিদি। অন্য মানুষ হলে অত বড় ব্যামোর পরে আর মাথা তুলে দাঁড়াতেই পারতো না। সে কিন্তু দেখিয়ে দিল। শরীরে একটু বল ফিরে পেতেই ধার কর্জ করে খুলল একটা রোলের দোকান। ময়ম দিয়ে কি সুন্দর পরোটা বানাতো গো দিদি। আমার স্বামীর হাতে শিক কাবাব যে খেয়েছে সে মৃত্যু অবধি ভুলবে না। কোত্থেকে যে শিখে ফেললো এসব। ভালো মানুষের ভালো জিনিসের তো মান নেই। কটা মাস যেতে না যেতে জমে গেল দোকান। খদ্দেররা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে, কিন্তু ওই যে বললাম কপাল। সাদা মনের মানুষের পায়ে পায়ে বিপদ। পাশে রোলের দোকানখানা ফেল পড়ার উপক্রম হয়েছিল। সেই লোকটা পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করে দিল গো। কয়েকটা মদো মাতালকে লেলিয়ে দিল একদিন। তারা হল্লা গুল্লা করে ভেঙে দিয়ে গেল গোবিন্দের বাপের দোকান। আবার নৌকাডুবি। তাতেও মানুষটা নিয়ে পড়েনি। এখন পুরি তরকারি বানিয়ে এক ফ্ল্যাট বাড়ির সামনে বসে বেচে। খুব বিক্রি। বাবুরা সব চেটে পুটে খায়। ও অবশ্যই খুব একটা মাল বানায় না কো। ওই এক ডেকচি সবজি, 80-100টা পুরি, ব্যাস। বলে এতেই তো আমাদের বেশ চলে যাচ্ছে। লাভ বাড়িয়ে ফের কোন মানুষের বুকে হিংসা ডেকে আনি মনি? শুনছো গো ও দিদি,
নাকি ঘুমিয়ে পড়লে? মাথা খারাপ? ওই ধারাবাহিক কাহিনীর স্রোতে ঘুমোনোর জো আছে? তার উপর সে কাহিনী যদি হয় গোবিন্দর বাপের মতো এক লড়াকু মানুষের। সে কখনো হাঁটতে শেখেনি। শুধু স্বামী নয়, পরিবারের অন্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা। ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিহ্বল হয়ে পড়ে আবেগে। কি বলবো গো দিদি, জননী হয়ে বড় মুখ করে বলতে নেই। আমার 3 ছেলে মা মা করে আকু পাকু করে সারাক্ষণ। এখনো জানো তো, গোবিন্দর লেখাপড়ায় খুব মাথা ছিল। ইচ্ছে করলেই 3-4টে পাস দিতে পারত। শুধু মায়ের খাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায়। বলল, ABCD অ আ ক খ তো শিখে গেছি মা, যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি, তার বেশি দিগ্গজ হয়ে আমার কি হবে? তার চেয়ে 2টো রোজগার করে যদি তোমার হাতে দিতে পারি। 15 পুড়তে না পুড়তে ছেলে আমার নামলো পাঁপড়ের ব্যবসা। বড় বাজার থেকে কাঁচা পাঁপড় কিনে এনে বাড়িগঞ্জ স্টেশনে বসে ভাঁজতো আর বেচত। রমরমিয়ে চলতো গো দিদি। ওই বয়সে দিনে 20 টাকা 30 টাকা করে কামাতো রোজ। তা সে ব্যবসা অবশ্যই চালালো না শেষ পর্যন্ত। বাবার হাল দেখে দেখে হৃদয়ে ঘেন্না ধরে গেছিল। বলতো, ব্যবসা নাকি আমাদের চক্রবর্তী বংশের কপালে নেই। তার চেয়ে পুরুতগিরির লাইনটাই ধরি না কেন মা? নিজের কাকা বেহালায় পুরুতগিরি করে, তার সঙ্গে লেগে থেকে শিখে নিল পুজো আচ্চার কাজ। বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন এসব তো আছেই। তাছাড়া দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শনি সত্যনারায়ণ, কিছু না কিছু তো লেগেই থাকে 12 মাসে। চালটা, ফলটা, মিষ্টিটাও নিত্যদিন আসে ঘরে। এই তো গত শ্রাবণের আগের শ্রাবণে বিয়ে দিলাম ছেলের। ব্যানার্জি ঘরের মেয়ে। আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা, তাই বেছে বেছে শান্ডিল্য মেয়েই আনলাম। ফকিনি গো দিদি, বউ আমার মতোই খাটিয়ে। এই যে আমি বেরিয়ে এসেছি কাজে, বউ আমার রেঁধে বেড়ে থালা সাজিয়ে বসে থাকবে। গেলেই বলবে, মা গো তুমি আগে চারটি মুখে দাও, তারপর অন্য কথা। গোবিন্দর বাপ তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান। বলে, ভালো ছেলে গর্ভেই আসে মনে, আর ভালো বউ আসে ভাগ্যে। দেওর দুটোকেও বৌমা একেবারে জাদু করে রেখেছে। আমার গোপাল নিতাই মাকে যদি 16 আনা মানে, তো বৌদিকে 8 আনা, না 12 আনাই। এরপর গোপাল নিতাইয়ের উপাখ্যান বিস্তারিত হতে থাকে ক্রমশ।
গোপাল মায়ের ভক্ত। এত ধাড়ি ছেলে এখনো কেমন মায়ের কোল ঘেঁষে বসে। পিচবোর্ড কারখানায় ম্যানেজারি করছে গোপাল। মাইনে পেয়ে পাই পয়সা পর্যন্ত গুনে গেঁথে তুলে দেয় প্রতিমার হাতে। যে কটা টাকা হাত খরচা দেয় মা, ছেলে তাতেই খুশি। জানে তো কী জন্য মা টাকা সরিয়ে রাখছে। বিয়ে দিতে হবে ছেলের, এক ফালি জমি কিনতে হবে, আর মেজর টাকা যদি জমি হয় তা ছোট জমি বাড়ি তোলার খরচ। ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনেছিনি, তাই গাড়ি খাটিয়ে সেও এখন রোজগারপাতি মন্দ করছে না। 3 ছেলে রোজ কোরাসে বায়না জোরে, আমাদের মানুষ করতে গিয়ে তুমি তো অনেক মুখে রক্ত তুললে মা, এবার জিরো। পুরো বয়সে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে তখন সুখ করো। কিন্তু চাইলে কি প্রতিমা তা পারে? আর তার গুরু যে মরার আগে পই পই করে বলে গেছে, যতদিন না গতরে জং ধরে শেখা বিদ্যাটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করো প্রতিমা, যেন তাহলেই তোমার অক্ষয় স্বর্গ বাধা। প্রথম প্রতিমার জীবন চরিত শুনতে মজাই লাগতো আমার, কিন্তু এক কথা তো ভালো লাগে, তবু প্রতিমা শোনাবেই। নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা, অনেকটা ম্যাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো। এর মধ্যে বুলটু এলো হোস্টেল থেকে। সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, ছুটি মিলেছে 3-4 দুপুরে প্রতিমা দর্শন করেই সে আমার পেছনে লেগে গেল। কি মা, শেষে একটা কেঠো বুড়িকে দিয়ে বডি ম্যাসাজ করাচ্ছ? ভাস্কর ছেলেকে আরও উস্কে দিল, ওই বুড়ি তোর মাকে তো মেসমারাইজ করে রেখেছে রে। তাই নাকি? তাহলে আর বলছি কি, মালিশের সঙ্গে বুড়ি ফ্রিতে একটা মেগা সিরিয়ালও শোনাচ্ছে। শুধু মেগা নয়, বলো মেগার মেগা। আমিও হেসে ফেললাম। মেগাতেও গল্প অত আটকে থাকে না, এক আধটা অন্তত বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ। কিন্তু প্রতিমা দেবীর স্টোরির নো নরণচরণ। নিজের স্বামী, নিজের ছেলে, নিজের ঘর সংসারের পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফ্ল্যাশব্যাক আছে। চার্জ কত নিচ্ছে? বলতে চোখ না বালে। প্রথম 1-2 দিন 70 করেই দিয়েছিলাম, এখন পার সিটিং 60। সবই ঠিক আছে, শুধু বুড়ি যদি একটু বকবকটা কম করতো। না শুনলেই পারো, কানে তুলো গুজে রেখো। বাহ, বুদ্ধিটা তো মন্দ নয়। কানে তুলো দিয়ে দিব্যি তো ঘণ্টাখানি ঘুমিয়ে নিতে পারি। বুড়িও রেকর্ড চালু রাখো, আমিও স্বস্তি পাই। পুজোতে
দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলাম আমরা পাহাড়ে, দার্জিলিং, গ্যাংটক, পেরিং। প্রতিমারও ছুটি ছিল কদিন। লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের। কালী পুজো পেরিয়ে গেল, ভাই ফোটা গেল, তবু তার দর্শন নেই। একটু ভাবনাতেই পড়ে গেলাম, অসুখ বিসুখ করলো নাকি? বুড়ি তো কামাই করে না বড় একটা। এবছর পুজো দেরিতে ছিল, ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প, চামড়াতে টান ধরছে, শরীরও একটা মেজমেজে ভাব। এই সময়ে ডুব মারল প্রতিমা। আরও 2-1 দিন দেখে মিতালিকে ফোন করলাম। এই কি হয়েছে রে বুড়ির? আমার বাড়িতে আসছে না যে বড়? মিতালিকেও খানিক ভাবিত মনে হলো। জানি না রে, এখানেও তো দেখা নেই। খোঁজ নিয়েছিস? কাকে দিয়ে খোঁজ নেব? ওকে তো জুটিয়ে দিয়েছিল আমার রান্নার মেয়েটা। সে তো পুজোর শাড়ি নিয়েই ধা। মহা ফ্যাসাদ হলো। বুড়ি যেন কসবার কোথায় থাকে না। হ্যাঁ, রথতলায়, তোর বাড়ির কাছে। সুদক্ষিণা নামে একটা হাউজিং কমপ্লেক্স আছে, তার পেছনটায়। খুঁজতে যাবি নাকি ওকে? ভাবছি, দেখি আর 2-1 দিন। খোঁজ পেলে আমার একটা রিং করিস। বলিস আমিও কিন্তু ওর উপর খুব চটে আছি। এরকম করলে ভবিষ্যতে আর কোনো নতুন ক্লায়েন্ট দেব না। 2-3 দিন নয়, আরও একটা সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার। টিকিটির দেখা নেই। খানিকটা দোনো করে বেরিয়েই পড়লাম এক বিকেলে, রিক্সা নিয়ে রথতলা। সুদক্ষিণা চেনাই ছিল। খুঁজে বার করে ফেলেছি প্রতিমা দেবীর ডেরা। মালিশের কাজ করে বলেই বোধহয় পাড়ার লোক চেনে প্রতিমাকে। দেখিয়ে দিল এক কথায়। 12 ঘর, 1 উঠোনের বাড়ি, টানা লম্বা বারান্দায় 60 ঘর, মাথায় কালচে টিনের চাল। দেওয়ালগুলো মোটেই পদের নয়, সর্বাঙ্গে কেমন একটা বস্তি ভাব। এক পাল বাচ্চা খেলছে উঠোনে, জোর ক্যালোর বেলোর চলছে। বারান্দা তো বিচ্ছিরি হল্লাগুল্লা। এক মাঝবয়সী মহিলা অশ্লীলতম ভাষায় গাল পাড়ছে কোনো এক অদৃশ্য প্রতিপক্ষকে। তাকে ঘিরে মজা দেখছে জনা 5-7 মেয়ে বউ। থতমত খেয়ে গেলাম। এমন একটা পরিবেশে থাকে প্রতিমা। কথাবার্তা শুনে তো অন্যরকমটাই মনে হয়েছিল। আমায় উঠোনে দেখে চিৎকার থমকেছে হঠাৎ। খিস্তির ফোয়ারা ছোটানো মধ্যবয়সী বউটা এগিয়ে এলো। কাকে চাই? আমতা করে জিজ্ঞাসা করলাম। প্রতিমা চক্রবর্তী এখানে থাকে? প্রতিমা। চোখ পিটপিট করলো মহিলা। মারিস দিদি? সে তো এখন নেই, হাসপাতালে। কেন, কি হয়েছে তার?
ওর আবার কি হবে? মরতে বসেছে তো ওর বেয়াক্কেলে বর, আর ওই লোকের জন্য মালিশ দিদি হাসপাতালে করতে দিয়ে আছে। ও মা, সে কি? প্রতিমাদির স্বামী বুঝি খুব অসুস্থ? ডেকে আনা অসুখ। মদ খেয়ে খেয়ে লিভার একেবারে ঝাঁঝরা করে ফেলেছে গা। পুজোর সময় থেকে বাড়াবাড়ি চলছিল, তাও ঘরে রেখেই চিকিৎসা করছিল মালিশ দিদি। গতিক সুবিধের নয় দেখে কালী পুজোর আগের দিন হাসপাতালে ভর্তি করলো। এখনও জমে মানুষে টানাটানি চলছে। আমি হতবাক। আরও কয়েকটা বউ ঘিরে ফেলেছে আমাকে, নানান বয়সে। ঘুরে ঘুরে দেখছি তাদের। অল্প বয়সী একটি বউ বলে উঠল, ঠিক হয়েছে, বুড়োর উচিত শাস্তি হয়েছে। বামুন হয়ে চারালদের মতো চুল্লু গিলবে, ধর্মে সইবে কেন? বুড়ো এখন ভালোই ভালোই মরলে হয়, মাসি ওই মরা খেকোর হাত থেকে বাঁচে। এই বয়সেও এক গলা গিলে এসে কি মারটায় না মারে প্রতিমাকে। বউ সারা জীবন খেটে খুটে এনে খাওয়ালো, আর উনি তারই বুকে বসে ফুর্তি করে গেলেন। অস্ফুটে বললাম, উনি কী সব করতেন না? কী সব পুড়ি টুড়ি বেচতেন। ঘোড়ার মাথা বেচত ঘুগনি, তা ওই মাসি কাজে বেরোনোর আগে বানিয়ে দিয়ে যেত। আর হাড়ি ভর্তি ঘুগনির টাকা উনি চুল্লুর থেকে উপর করে আসতেন। পাজির পা ছাড়া আর কাকে বলে? যা বলেছ, সারাটা জীবন প্রতিমা দিদিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল গো লোকটা। ধূপের কারখানায় লেবার খাটত, চুরি করে ধরা পড়ে চাকরি খোয়ালো। প্রতিমা দিদি ধরে করে ফালতু মোড়ে রোল মোগলাইয়ের দোকানে কাজ জুটিয়ে দিল। চুল্লু গিলে নিজের মালিকের দোকানে ভাঙচুর করলো শয়তানটা। ভাগ্যিস প্রতিমা দিদি মানুষটা জানতো, তাই বুড়ো জীবনে তরে গেল। মালিশের কাজ তো হালে শিখেছে প্রতিমা দিদি, 10-15 বছর হবে। আগে আয়ার কাজে কি খাটনিটাই না যেত দিদির, দেখেছি তো। দিনের পর দিন ডবল ডিউটি করছে, রাতের পর রাত বাড়ি ফিরতে পারে না, ধুঁকছে। ঘরের অতগুলো প্রাণীর মুখে একা অন্ন জোগানো। তার ছেলে তিনটিও তো কম বেইমান নয়। যে মা কত কষ্ট করে বড় করলো, তার মুখেও কেমন লাথি মেরে দিল। ডানা গজাতে না গজাতে যে যার মতো উড়েছে বাবুরা। কি কাণ্ড! এদের কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না আমি। মস্তিষ্কে গেঁথে যাওয়া ছবিটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভেবা চাকা খাওয়া মুখে বললাম, ছেলেরা মায়ের সঙ্গে থাকে না? দূর দূর, যত সব কুলাঙ্গার।
মা স্কুলে ভর্তি করে দিল। যে যার মতো পড়া ফাঁকি দিয়ে রাস্তায় খেলে বেড়াচ্ছে। গোবিন্দটা তো মার আঁচল থেকে পয়সা মেরে সিনেমা হলে লাইন লাগাতো। ন্যাড়ার বাবা কতদিন স্বচক্ষে দেখেছে। শেষে মা শিব মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে পাঠিয়ে পুরুতগিরি শিখিয়ে ওই বড়টাই সবচাইতে বজ্জাত, হারামি। ভাব করে এমন একখানা বউ আনলো, উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ির গালে ঠোনা মারে। খেতে দিয়েও ভাতের থালা মুখের সামনে থেকে তুলে নিয়ে যেত। আমরা আশেপাশে না থাকলে ওই বউয়ের হাতেও পিটান খাওয়া কপালে রেখা ছিল প্রতিমা দিদির। গোবিন্দটা বউ নিয়ে ভিন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে। স্বামীর হাতের 2-4 ঘাত তাও সহ্য হয়, ছেলের বউ যদি। বাকি বেটা দুটো কি এমন দেবতা দিদি? এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এ পাতা খেয়ে পড়ে থাকে, তো ও 60টা খেলে পয়সা ওড়ায়। দেখো না, গোপালের বাক্স কারখানার চাকরিটা এবার গেল বলে। কোন মালিক পয়সা দিয়ে পাতাখোর পুষবে? ছোটটার তবু মায়া দয়া আছে মনে। ট্যাস্কি চালায়, যা পায় তার থেকে 2-4 পয়সা তাও ঠেকায় মাকে। তার চেয়ে 5 গুণ বেরও করে নেয় গো। এই তো সেদিন বাপের অসুখে মার কি জেরবার দশা, তার মধ্যে টাকা চেয়ে পায়নি বলে মার হাত মুচড়ে ধরেছিল নিতাই। ভাবো কি পাষণ্ড সন্তান। না, এবার ভো ভো করতে শুরু করেছে কান মাথা। কখন যে সরে এসেছি জটলা থেকে, রিকশায় উঠে বসেছি, ফিরে এসেছি বাড়ি, নিজেও জানি না। ঘোর ঘোর লাগছিল। কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা, কেমন চমৎকার বুঝিয়ে একই মিথ্যে বলে যেতে পারে দিনের পর দিন। দৈন্য ঢাকতে চায়, লুকিয়ে রাখতে চায় নিজের অসহায়তা। কিন্তু কেন? সত্যি বললেই তো বরং মায়া বেশি বাড়ে মানুষের। আশ্চর্য মহিলা তো। প্রতিমা এলো প্রায় 1.5 মাস পরে। শীতের দুপুরে দিব্যি কম্বলে ঢুকেছিলাম। কলিং বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান। প্রতিমাকে দেখে ছ্যাঁক করে উঠেছে বুকটা। আরও শীর্ণ হয়ে গেছে প্রতিমা, আরও বুড়িয়েছে, তবে সে কারণে নয়। সাদা খোলের শাড়ি পরে আছে প্রতিমা, ফিতিতে ডগডগে সিঁদুরটা নেই। কিছু বলার আগে প্রতিমারই স্বর বেজে উঠল। ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, উনি হঠাৎ চলে গেলেন গো দিদি। মুখ দিয়ে বেরিয়ে গেল তাই নাকি? হ্যাঁ গো দিদি। ঘরে ঢুকে বেটে টুলটায় বসলো প্রতিমা। ছোট্ট শ্বাস ফেলে বলল, পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে কখনো তো কোনো তীর্থে যায়নি মনি, চলো দুজনে একবার কেদার বদ্রী ঘুরে আসি। ছেলেরাও বলল, যাও না মা, তুমি তো চিরকাল ঘরে বন্দি হয়ে রইলে, সচক্ষে একবার বরফে ঢাকা পাহাড় দেখে এসো। ফের বলে ফেললাম, তারপর? সকলের পীড়াপিড়িতে না করতে পারলাম না। বৌমা নিজের হাতে বাক্স প্যাটরা গুছিয়ে দিল, খাবার ভরে দিল টিফিন ক্যারিয়ারে। আমরাও বুড়ো বুড়ি চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে। সে যে কত দূর, রাস্তা যেন আর ফুরোয় না।
পথে দুধারে কি শোভা, পাহাড় জঙ্গল নদী, নয়ন যেন জুড়িয়ে গেল। তা হরিদ্বারে পৌঁছেও দিব্যি ছিল গোবিন্দর বাপ। দুজনে গঙ্গায় স্নান করলাম, মন্দিরে পুজো দিলাম, সন্ধ্যারতি দেখলাম, প্রদীপ ভাসালাম। তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে। চারদিকে পাহাড় পাহাড়, বরফ বরফ বরফ। মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি। যেতে 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 কী যেন জায়গাটার নাম, হ্যাঁ দেবপ্রয়াগ। কী যেন একটা নদী আছে সেখানে, হ্যাঁ অলকানন্দা, স্বর্গের নদী। শীতল ধারার পাশে দুজনে মুখামুখি বসেছি। হঠাৎ বুকে ব্যথা উঠল গোবিন্দর বাপের। একবার শুধু হা করল, পরক্ষণে আমার কোলে মাথা রেখে শেষ। পুণ্যবান মানুষ তো, যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না। ওই অলকানন্দার পাড়ে ওনাকে। ছেলেরা তো ফেরার পর থেকে হাউমাউ করে কাঁদছে। আমি কত করে বলছি, ওরে তোদের বাপের বড় স্বাদ ছিল দেবস্থানে দেহ রাখার। এভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি? আমার আর স্বর ফুটছিল না। কিসের জন্য ডেলা আটকে আছে গলায়। মিথ্যে নয় মিথ্যে নয়, মোটেই অভিনয় করছে না প্রতিমা, করেও নি কোনো দিন। শব্দমুক্ত স্বপ্নের মালা গাচ্ছে প্রতিমা। হ্যাঁ স্বপ্ন, যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন। কেমন লাগলো গল্পটি? আশা করি সবার ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করলাম। নমস্কার।